শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 24 এপ্রিল শুক্রবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো পবন খেরার অগ্রিম জামিন নাকচ, গ্রেফতারের প্রস্তুতিতে আসাম পুলিশ। কাছাড়ের নৃশংস শিশু হত্যাকাণ্ডের রায় ঘোষণা, মা আজমিরার যাবজ্জীবন কারাদণ্ড। বাঁশকান্দিতে আসাম রাইফেলস ও কাছাড় পুলিশের অভিযান, উদ্ধার মাদকসহ পিস্তল। দুধ পাতিলে লোডশেডিংয়ের জেরবার, আন্দোলনের হুঁশিয়ারি। কুরুচিপূর্ণ অজ্ঞতার পরিচয় দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, ভারতকে নরক বলতেই কড়া জবাব নয়াদিল্লির। গুয়াহাটির মহাসড়কে জমা জল নিয়ে নোটিশ জারি প্রশাসনের। গুয়াহাটি রেল স্টেশনের ফুড স্টলে অতিরিক্ত টাকা আদায়, অভিযোগ যাত্রীদের। এমআরপির বেশি দাম, ক্যাশ মেমো দিতে অস্বীকার। বিপর্যস্ত আসাম ত্রিপুরা জাতীয় সড়ক, নির্বিকার নেতারা, তীব্র যানজট সমস্যা, নোংরা আবর্জনার স্তূপে নাজেহাল নিলামবাজারের জনজীবন। ডিএনএ পরীক্ষায় পিতৃত্ব অস্বীকৃত হলে রক্ষণাবেক্ষণের দায় নেই, জানালো সুপ্রিম কোর্ট। আসামবাসীকে সতর্ক করল প্রশাসন, আগামী 2 সপ্তাহ রাজ্যে প্রতিকূল আবহাওয়া। 9 মে জাতীয় লোক আদালত। চুক্তিভিত্তিক শিক্ষক অশিক্ষক কর্মী নিয়োগ নয়, নির্দেশ কলেজকে। কর্মরত অস্থায়ী শিক্ষকদের অবিলম্বে অব্যাহতি দিতে হবে, ঘোষণা শিক্ষা বিভাগের। এবং সর্বশেষ খবরটি হল গডম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, চাঞ্চল্য নাসিকে। এবারে শুনুন বিস্তারিত খবর। কংগ্রেস নেতা পবন খেরার অগ্রিম জামিনের আবেদন খারিজ করেছে গৌহাটি উচ্চ আদালত। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার স্ত্রী রিনিকি বুইয়া শর্মার দায়ের করা মামলার প্রেক্ষিতে এই আবেদন করা হয়েছিল। এর আগে একই মামলায় তেলেঙ্গানা উচ্চ আদালত পবন খেরাকে 1 সপ্তাহের ট্রানজিট অগ্রিম জামিন দিয়েছিল এবং পরবর্তী জামিনের জন্য গৌহাটি উচ্চ আদালতে আবেদন করার নির্দেশ দেয়। তবে সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে আসাম সরকার সুপ্রিম কোর্টে যায়, যেখানে পবন খেরার অগ্রিম জামিন খারিজ করা হয়। পবন খেরা গৌহাটি উচ্চ আদালতের দ্বারস্থ হলে বিচারপতি পারদীপ জ্যোতি শইকিয়ার আদালতে মামলার শুনানি হয়। খেরার পক্ষে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অভিষেক মনু সিংভি এবং জ্যেষ্ঠ আইনজীবী কমল নয়ন চৌধুরী সওয়াল করেন। অন্যদিকে সরকারের পক্ষে যুক্তি উপস্থাপন করেন বিশিষ্ট আইনজীবী দেবজিৎ শইকিয়া। এদিকে আসাম পুলিশের একটি দল ইতিমধ্যেই দিল্লিতে অবস্থান করছে এবং পবন খেরাকে খুঁজছে। তাকে পাওয়ামাত্র গ্রেফতার করা হবে বলে জানানো হয়েছে। উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর স্ত্রী রিনিকি বুইয়া শর্মার বিরুদ্ধে বিদেশে বিপুল অঙ্কের সম্পত্তি ও একাধিক দেশের পাসপোর্ট থাকার অভিযোগ তুলেছিলেন পবন খেরা। পরবর্তীতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সংবাদ সম্মেলনে এই অভিযোগগুলি সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন। এরপরই খেরার বিরুদ্ধে ক্রাইম ব্রাঞ্চে মামলা দায়ের করা হয়। পরবর্তী খবরটি হল কাছাড়ের নৃশংস শিশু হত্যাকাণ্ডের রায়, মা আজমিরার যাবজ্জীবন কারাদণ্ড। কাছাড় জেলার কচুদরম থানার বাউরিকান্দি প্রথম খণ্ডে সংঘটিত বহুল আলোচিত শিশু হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত হলেন জন্মদাত্রী মা 24 বছর বয়সের আজমিরা বেগম লস্কর। 2023 সালের 1 সেপ্টেম্বরের এই হৃদয় বিদারক ঘটনার রায়ে বৃহস্পতিবার জেলার অতিরিক্ত সেশন বিচারক বঙ্কিম শর্মা আজমিরাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন। পাশাপাশি 20,000 টাকা জরিমানাও ধার্য করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও 6 মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। মামলার তথ্যানুসারে আজমিরা তার 2 কন্যা 3 বছর বয়সী রাজিয়া বেগম এবং 10 মাস বয়সী ফাতিমা বেগমকে নির্মমভাবে হত্যা করেন। এই ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। মৃত শিশুদের বাবা বেবুল হক লস্কর কচুদরম থানায় দায়ের করা অভিযোগে জানান, পুত্র সন্তানের আশায় তিনি দ্বিতীয়বার বিয়ে করেন আজমিরাকে। তবে তাদের সংসারেও 2 কন্যা সন্তানের জন্ম হয়। 2 স্ত্রী ও সন্তানদের নিয়ে একই বাড়িতে বসবাস করতেন তিনি। ঘটনার আগে দাম্পত্য কলহের জেরে আজমিরা বাবার বাড়ি চলে যান। পরে প্রায় 15 দিন আগে তাকে আবার বাড়িতে ফিরিয়ে আনা হয়। অভিযোগ অনুযায়ী ঘটনার আগের রাতে 2 শিশু কন্যাকে নিয়ে একটি ঘরে ঘুমিয়েছিলেন আজমিরা। পরদিন সকালে বেবুল ঘরে গিয়ে দেখেন 2 শিশু অচেতন অবস্থায় পড়ে রয়েছে এবং তাদের কাপড় ভেজা। পরিস্থিতি সন্দেহজনক মনে হলে চিৎকার শুরু করেন তিনি। প্রতিবেশীরা ছুটে এলে জিজ্ঞাসাবাদে আজমিরা নিজেই হত্যার কথা স্বীকার করেন। পরিবার সূত্রে জানা যায়, ভোর রাতে 2 কন্যাকে বাড়ির সামনে থাকা পুকুরে নিয়ে গিয়ে ওড়না দিয়ে বেঁধে পানিতে ডুবিয়ে হত্যা করেন তিনি। পরে তাদের দেহ ঘরে এনে রেখে দেন। ঘটনার পর পুলিশ আজমিরাকে গ্রেফতার করে দীর্ঘ তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করা হয়।
সাক্ষ্য প্রমাণ ও শুনানি শেষে আদালত এই রায় ঘোষণা করে। এই মামলায় সরকার পক্ষের আইনজীবী ছিলেন প্রদীপ কুমার পাটুয়া এবং আসামি পক্ষের আইনজীবী ছিলেন টি বৈদ্য। পরবর্তী খবরটি হল দুধ পাতিলে লোডশেডিংয়ের জেরবার আন্দোলনের হুঁশিয়ারি। কয়েকদিন ধরে অনিয়মিত বিদ্যুৎ সরবরাহ ও ঘন ঘন লোডশেডিংয়ের জেরে দুধপাতিল এলাকার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দিনরাত বিদ্যুৎ বিচ্ছিন্নতার কারণে চরম সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। সাম্প্রতিক কালবৈশাখীর জুড়ে বিভিন্ন জায়গায় বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় পরিস্থিতি আরও অবনতির দিকে গেছে। এর ফলে বহু এলাকায় বিদ্যুৎ পরিষেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, সমস্যার কথা জানালেও দায়িত্বপ্রাপ্ত লাইনম্যান মেরামতের নামে অর্থ দাবি করছেন, যা নিয়ে এলাকায় ক্ষোভ বাড়ছে। এই প্রেক্ষিতে তন্ময়পুর কায়স্থের নেতৃত্বে এলাকাবাসী উদারবন বিদ্যুৎ উপসংমণ্ডল কার্যালয়ে গিয়ে কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি জমা দেন। তাদের দাবি, দ্রুত ও স্থায়ী সমাধানের মাধ্যমে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি ঘটাতে হবে। এদিকে সমস্যার দ্রুত সমাধান না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন ক্ষুব্ধ বাসিন্দারা। পরবর্তী খবরটি হল বাঁশকান্দিতে আসাম রাইফেলস ও কাছাড় পুলিশের অভিযান, উদ্ধার মাদকসহ পিস্তল। মাদকমুক্ত দেশ করতে আসাম পুলিশের সঙ্গে সমানভাবে আসাম রাইফেলস, বিএসএফ ও বিভিন্ন নিরাপত্তা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। এমন লক্ষ্যে অবৈধ চক্রের বিরুদ্ধে এক অভিযান চালিয়ে সাফল্য পেল আসাম রাইফেলস। বৃহস্পতিবার রাতে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাছাড় পুলিশ ও ফিল্ড ইন্টেলিজেন্স টিমের সহযোগিতায় শিলচরের বাঁশকান্দি এলাকায় একটি মাদক অস্ত্রচক্র ভেঙে দেওয়া হয়েছে। অভিযানে একটি আস্তানা থেকে হাতে তৈরি পিস্তল ও 4 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পাশাপাশি সাবানের কৌটায় লুকিয়ে রাখা প্রায় 377.4 গ্রাম মাদকও বাজেয়াপ্ত করা হয়েছে। এর মধ্যে 6টি কৌটা পরীক্ষায় পজিটিভ পাওয়া যায়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 64 লক্ষ টাকা। মাদক পরিবহনে ব্যবহৃত একটি স্কুটিও বাজেয়াপ্ত করা হয়েছে। এই ঘটনায় কাছাড় জেলার বাসিন্দা মফিজুল ইসলাম নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হওয়া সামগ্রী ও অভিযুক্তকে পরবর্তী তদন্তের জন্য কাছাড় পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। পরবর্তী খবরটি হল আগামী 2 সপ্তাহ জুড়ে রাজ্যের বিস্তীর্ণ এলাকায় স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টির পূর্বাভাসের কথা জানিয়ে আসামবাসীকে সতর্ক করল প্রশাসন। আবহাওয়া দপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী আজ থেকে 30 এপ্রিলের মধ্যে উত্তর পূর্ব আসামের অধিকাংশ অঞ্চল এবং পশ্চিম আসামের কিছু অংশে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাত হতে পারে। এই সময়ের মধ্যে আসাম ও দক্ষিণ আসামের কিছু এলাকায় অতিরিক্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা দৈনন্দিন জীবনে প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা। এরপর 1 থেকে 7 মে পর্যন্ত পরিস্থিতি আরও জটিল হতে পারে। এই সময় মধ্য পশ্চিম ও উত্তর পূর্ব আসামের অধিকাংশ এলাকায় স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। বিশেষ করে দক্ষিণ আসামে এই সময় অতিরিক্ত বৃষ্টির সম্ভাবনা। পরিস্থিতি বিবেচনায় প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই সতর্কবার্তা জারি করা হয়েছে। জল জমার প্রবণতা রয়েছে এমন এলাকা এবং বন্যাপ্রবণ অঞ্চলগুলিতে বিশেষ নজরদারি রাখার পরামর্শ দেওয়া হয়েছে। সাধারণ মানুষকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে, যাতে হঠাৎ আবহাওয়ার পরিবর্তনে কোনো বড় ধরনের সমস্যা না হয়। পরবর্তী খবরটি হল কাছাড় জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ আগামী 9 মে জেলার বিভিন্ন আদালত প্রাঙ্গণে জাতীয় লোক আদালতের আয়োজন করতে চলেছে, যা মামলাকারীদের জন্য দ্রুত ও পারস্পরিক সমঝোতার মাধ্যমে মামলা নিষ্পত্তির এক গুরুত্বপূর্ণ সুযোগ এনে দেবে। এদিন সকাল 10টা থেকে জেলা আদালত প্রাঙ্গণ, ফ্যামিলি কোর্ট প্রাঙ্গণ এবং লক্ষ্মীপুর কোর্ট প্রাঙ্গণে একযোগে পরিচালিত হবে লোক আদালত। এতে বিভিন্ন প্রকারের মুলতবি মামলা যেমন দেওয়ানি মামলা, বিশেষ বিদ্যুৎ সংক্রান্ত মামলা, জিআর ও পিআরসি মামলা, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্টের মামলা, মোটর যানবাহন সংক্রান্ত মামলা, বৈবাহিক বিরোধ এবং এমএসিটি সহ অন্যান্য মামলা গ্রহণ করা হবে। এছাড়াও এপিডিসিএল, বিএসএনএল এবং বিভিন্ন ব্যাংকের প্রি লিটিগেশন সংক্রান্ত মামলাগুলিও এই লোক আদালতে গ্রহণ করা হবে, যাতে বিচারিক প্রক্রিয়ায় প্রবেশের আগেই পক্ষগণ তাদের বিরোধ মীমাংসা করার সুযোগ পান। উল্লেখিত মামলাসমূহে যেসব পক্ষ ইতিমধ্যে সমন বা নোটিশ পেয়েছেন, তাদের লোক আদালতে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হচ্ছে, যাতে তারা পারস্পরিক সমঝোতার মাধ্যমে তাদের বিরোধ নিষ্পত্তির এই সুযোগ গ্রহণ করতে পারেন। এই উদ্যোগের মাধ্যমে আদালতের উপর চাপ হ্রাস পাওয়ার পাশাপাশি সাধারণ মানুষের জন্য দ্রুত ন্যায় বিচার নিশ্চিত করা সম্ভব হবে।
পরবর্তী খবরটি হলো চুক্তিভিত্তিক শিক্ষক অশিক্ষক কর্মী নিয়োগ নয়, নির্দেশ কলেজকে। এখন থেকে প্রাদেশিকীকৃত ও সরকারি কলেজগুলোতে চুক্তিভিত্তিক কোনো শিক্ষক বা অশিক্ষক কর্মীকে নিয়োগ দেওয়া যাবে না। শুধু তাই নয়, এই কলেজগুলোতে বর্তমানে যেসব চুক্তিভিত্তিক শিক্ষক ও অশিক্ষক কর্মী রয়েছেন তাদের অবিলম্বে চাকরি থেকে অব্যাহতি দিতে হবে। রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের কমিশনার সচিব নারায়ণ কৌর সবকটি কলেজের অধ্যক্ষকে এক চিঠিতে এই নির্দেশ দিয়েছেন। 17 এপ্রিলে স্বাক্ষরিত এই চিঠি দু একদিন আগে কলেজ অধ্যক্ষের কাছে পৌঁছেছে এবং এরপরই শুরু হয়েছে তৎপরতা। আসাম কলেজ অধ্যক্ষ কাউন্সিল তো বটেই, আসাম কলেজ শিক্ষক সংস্থাও নিজেদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দফায় দফায় এ নিয়ে আলোচনা করছেন। এসিপিসির সাধারণ সম্পাদক ডক্টর রঞ্জন কলিতা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, এ বিষয় নিয়ে শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগুর সঙ্গে তার কথা হয়েছে। চুক্তিভিত্তিক শিক্ষক ও অশিক্ষক কর্মীদের অব্যাহতি দিলে একদিকে যেমন ছাত্রদের শিক্ষাদান বাধাগ্রস্ত হবে, অন্যদিকে কলেজের প্রশাসনিক কাজকর্ম চালানো বড় অসুবিধার মুখে পড়বে। কলিতা জানিয়েছেন, সব পক্ষের সঙ্গে কথা বলে একটি সমাধান সূত্র অবশ্যই বেরোবে। পাশাপাশি তিনি জানিয়েছেন, এ ধরনের নির্দেশ এই প্রথম নয়, এর আগেও বেশ কয়েকবার এসেছে। অপর একটি সূত্রে জানা গেছে, রাজভবনের নির্দেশে উচ্চশিক্ষা দপ্তর এই পদক্ষেপ করেছে। সূত্রটি জানান, চুক্তিভিত্তিক শিক্ষক ও অশিক্ষক কর্মীদের চাকরি থেকে অব্যাহতি দেওয়ার পর অধিকাংশই আদালতে মামলা ঠুকে দেন। মামলার সংখ্যা দিন দিন বাড়ছে, ফলে বাধ্য হয়ে রাজভবন এই পদক্ষেপের জন্য সরকারকে সুপারিশ করেছে। আসামে এই মুহূর্তে সরকারি ও প্রাদেশিকীকৃত কলেজের সংখ্যা 345। প্রায় প্রতিটি কলেজেই চুক্তিভিত্তিক শিক্ষক ও অশিক্ষক কর্মী রয়েছেন। গড় হিসেবে এর শতকরা 20 থেকে 25% হবে। কিছু কলেজে অশিক্ষক কর্মীদের 40 থেকে 50% চুক্তিভিত্তিক। সমস্যা রয়েছে অন্য দিক থেকেও, যেমন সিকিউরিটি গার্ড, সাফাই কর্মী বা ইলেকট্রিশিয়ানের কোনো স্যাংশন কর্মী নেই। কিন্তু এ ধরনের কর্মচারী না থাকলে একটি শিক্ষা প্রতিষ্ঠান চালানো সম্ভব নয়। এখন এদের চাকরি থেকে অব্যাহতি দিলে কলেজ চালানো হবে কীভাবে, এই প্রশ্ন অধ্যক্ষরা তুলছেন। এছাড়াও বেশ কিছু কলেজে একাধিক বিভাগ চলছে সেলফ ফাইন্যান্সিং প্রক্রিয়ায়, অর্থাৎ এই বিভাগগুলোর শিক্ষকদের কলেজ পরিচালন কমিটি নিয়োগ করেছে। শিলচরের উইমেন্স কলেজের অধ্যক্ষ ডক্টর সুজিত তিওয়ারি জানালেন, তার কলেজে মণিপুরি, হিন্দি, বাণিজ্য শাখা, মাস কমিউনিকেশন বিভাগ চলছে এভাবেই। এই বিভাগগুলোতে সব মিলিয়ে শিক্ষক রয়েছেন 11 জন। কয়েকজন শিক্ষক তো 15-20 বছর ধরে কাজ করছেন। এখন এদের অব্যাহতি দিলে এই বিভাগগুলোতে পাঠদান করা হবে কিভাবে? জানা গেছে, শিলচরের কাচার কলেজ, রাধা মাধব কলেজ, শ্রীভূমির করিমগঞ্জ কলেজ, রবীন্দ্র সদন কলেজ, এরকম প্রথম সারির প্রতিটি প্রতিষ্ঠানেই বেশ কিছু সংখ্যক চুক্তিভিত্তিক শিক্ষক ও অশিক্ষক কর্মচারী রয়েছেন। নারায়ণ কৌর তার চিঠিতে স্পষ্টভাবে লিখেছেন, বেশ কিছু সরকারি কলেজ উচ্চশিক্ষা দপ্তরের আগাম অনুমতি না নিয়েই চুক্তিভিত্তিক বা অস্থায়ী শিক্ষক অশিক্ষক কর্মচারী নিয়োগ করছেন। এটা বিধিভঙ্গের শামিল। পরবর্তীতে এই চুক্তিভিত্তিক শিক্ষক ও অশিক্ষক কর্মচারীরা তাদের চাকরি স্থায়ী করার জন্য আদালতের দ্বারস্থ হন। এর ফলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আদালতে দৌড়াতে হয়, বাধাগ্রস্ত হয় প্রশাসনিক কাজকর্ম। এই পরিপ্রেক্ষিতে আরও মামলা এড়ানোর জন্য কলেজগুলিকে এখন থেকেই চুক্তিভিত্তিক ও অস্থায়ী কর্মচারী নিয়োগ বন্ধ করতে হবে। শুধু তাই নয়, এ ধরনের যেসব চুক্তিভিত্তিক কর্মচারী কাজ করছেন তাদের অবিলম্বে অব্যাহতি দিতে হবে। এই নির্দেশ অমান্য করা হলে কলেজ অধ্যক্ষদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। পরবর্তী খবরটি হলো, ফের এক গডম্যানের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ উঠল নাসিকে। মানসিকভাবে বিপর্যস্ত এক তরুণী সাহায্যের আশায় ওই ব্যক্তির দ্বারস্থ হয়েছিলেন। আর এমন সুযোগ কি কাজে লাগিয়ে তান্ত্রিক মহেশ গিরি বাবা, আসল নাম মহেশ দিলীপ কাকড়ে, তার উপর যৌন নির্যাতন চালিয়েছে বলে অভিযোগ। শুধু তাই নয়, আমার কাছে দৈব শক্তি আছে, তুমি চাইলেও আমাকে বাধা দিতে পারবে না। ধর্ষণের আগে 28 বছর বয়সী ওই তরুণীকে এমনই কথা বলেছিল মহারাষ্ট্রের নাসিকের বুধু বাবা। ওই তরুণী নাসিকের একটি বেসরকারি হাসপাতালে নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করেন। পারিবারিক সমস্যা ও মানসিক অবসাদের জন্য তার বাবা মা তাকে ওই তান্ত্রিকের কাছে নিয়ে গিয়েছিলেন। নিজেকে দৈব শক্তির অধিকারী দাবি করে তান্ত্রিক তরুণীর পরিবারকে জানায় ওই তরুণীর উপর অশুভ আত্মা বর করেছে। এরপর চিকিৎসার নামে তাকে প্রতি বৃহস্পতিবার প্রার্থনা সভায় আসতে বলা হয়।
অভিযোগ, ধীরে ধীরে ওই তান্ত্রিক তরুণীকে মোবাইল ফোনে অশ্লীল মেসেজ পাঠাতে শুরু করে। 2024-এর আগস্টে ওই তান্ত্রিক তরুণীকে একটি নির্জন স্থানে ডেকে নিয়ে যায় এবং জোর করে গাড়িতে তুলে নিয়ে যায় একটি লজে। সেখানে তরুণী বাধা দেওয়ার চেষ্টা করলে তান্ত্রিক তাকে রুদ্রাক্ষ দেখিয়ে বয়ে দেখায় এবং দৈব শক্তির দোহাই দিয়ে বলপূর্বক যৌন মিলন করে। এখানেই শেষ নয়, তান্ত্রিক তরুণীর নগ্ন ছবিও তুলে রাখে বলে অভিযোগ। পরবর্তীতে তরুণী যখন এই ঘটনা নিজের আত্মীয়দের জানান, তখন ওই তান্ত্রিক তাকে হুমকি দিয়ে বলে সে আসলে একজন গুন্ডা, পুলিশে নালিশ করলে ফল খারাপ হবে বলেও সে বয়ে দেখায়। শুধু তাই নয়, তরুণীর ফোন কেড়ে নিয়ে সেই সব প্রমাণ মুছে ফেলে। শেষমেশ ওই তরুণী অন্ধশ্রদ্ধা নির্মূলন সমিতির দ্বারস্থ হন এবং মহারাষ্ট্র পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্তের বিরুদ্ধে রাজ্যের অ্যান্টি উইচক্রাফট আইনে মামলা রুজু হয়েছে। নাসিকে তান্ত্রিকের বিরুদ্ধে অপরাধের ঘটনা এটাই প্রথম নয়। গত মার্চেই অশোক খরাত নামে আরও এক তান্ত্রিককে গ্রেফতার করা হয়। অভিযোগ, 3 বছর ধরে সে এক বিবাহিত মহিলাকে বারবার দর্শন করেছে। তার বিরুদ্ধে প্রতারণা এবং মহারাষ্ট্র প্রিভেনশন অ্যান্ড এরাডিকেশন অফ হিউম্যান স্যাক্রিফাইস অ্যান্ড আদার ইনহিউম্যান এভিল অ্যান্ড অগরি প্র্যাকটিস অ্যান্ড ব্ল্যাক ম্যাজিক অ্যাক্ট 2013-এর আওতায় একাধিক গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।